কথাটা বলার সাথে সাথে তনিমার দিকে তাকালাম, দেখি তনিমার চোখ দিয়ে আবার ধারায় কান্না করতে করতে বাইরে চলে গেল। তনিমা মনে হয় আমাকে ভালোবাসে, আর তনিমা মনে হয় আমার কাছ থেকে এই কথা আশা করেনি। তাহলে কেন তামিনাকে বিয়ে করতে পারবে না? কি সমস্যা বল, আমি দেখছি। অনেক সমস্যা আছে আঙ্কেল, আপনি আমার পুরো কাহিনী জানেন না। কেন আমি ছোট একটা বাচ্চা নিয়ে কেন এক শহর থেকে অন্য শহরে চলে আসলাম। আমার একটা পুরনো অতীত আছে, আর সেই অতীত শুনলে আপনি আর আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন না। তোমার একটা অতিথি আছে? কই, তুমি আমাকে তো আগে বলোনি। তখন বলার মতো পরিস্থিতি ছিল না, তাই বলিনি। কিন্তু আপনাদের কাছ থেকে আর লুকাবো না, সব বলবো আজ। তারপর আমি তনিমাকে ডাকলাম আর আমার অতীতের পুরো কাহিনী বলতে থাকলাম। তারপর আমি আমার পুরনো অতীত সব খুলে বললাম। দেখি তনিমার কান্না করতে করতে অন্য রুমে চলে গেল, আর তনিমার বাবা কোনো কথা না বলে চলে গেল। তারপর আমি নিজের রুমে চলে আসলাম, দেখি আমার ছোট ছেলেটা ঘুমিয়ে আছে। আজ মা বাবা আর রিমির কথা খুব মনে পড়ছে। এতদিনে হয়তো রিমি অন্য কারো সাথে বিয়ে করেছে, কারণ রিমির কাছে তো আমি একটা খারাপ মানুষ ছিলাম। আর মা মনে হয় আমার উপর এখনও রেগে আছে। পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে স্বামীর পাশে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কিন্তু আজ তনিমা আমাকে নাস্তা করতে ডাকলো না, মনে আমার উপর রেগে আছে। কিন্তু আমি অফিসে গেলে স্বামীর কী হবে? স্বামীর বয়স 8 মাস, তাই তাকে একা রেখে খাওয়ানো যাবে না। প্রতিদিন তনিমা স্বামীকে তার কাছে নিজের মায়ের মতো দেখাশোনা করত। কিন্তু আজ কি হবে? আমি বিছানায় মাথা নিচু করে বসে আছি। তখনই তনিমা আসলো আর বলল, আপনি অফিসে চলে যান, আমি স্বামীকে দেখে রাখছি। আসলে কাল একটু দেরি করে ঘুমানোর জন্য সকালে উঠতে দেরি হয়ে গেল, তাই আপনার জন্য নাস্তা তৈরি করতে পারলাম না। কাল থেকে আবার তৈরি করে দেব। আমি তনিমার দিকে তাকিয়ে দেখি তনিমার চোখ মুখ ফুলে আছে, আর চোখ কিছুটা লাল হয়ে আছে। মনে হয় সারা রাত কান্না করেছে। তনিমা আমাকে তুমি ক্ষমা করে দাও, তোমাদের কাছ থেকে আমার পুরনো অতীত লুকানোর জন্য। যদি সেদিন সব কিছু বলে দিতাম তাহলে আজ তোমাকে কষ্ট পেতে হতো না। কিন্তু কি করব বলো, আমি যে চাইলে সব কিছু ভুলে যেতে পারবো না। আপনি কেন ক্ষমা চাইছেন? আর অন্যায় তো আমি করেছি। আমি আপনার সম্পর্কে সব কিছু না জেনে আপনাকে ভালোবেসেছি। আমি আর আপনাদের মধ্যে আসবো না, কিন্তু স্বামীকে আমার কাছ থেকে দূরে রাখবেন না। স্বামী আপনার ছেলে আমি কোনোদিন ভাবিনি, সব সময় নিজের ছেলে মনে করে এসেছি। প্লিজ স্বামীকে আমার কাছে থেকে দূরে সরিয়ে দেবেন না। আমি তনিমার কথায় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকলো। রিমির মধ্যে আর তনিমার মধ্যে কত পার্থক্য। রিমি নিজের সন্তানকে অমানুষ বলে গালাগালি করে, আর তনিমার স্বামী কিছু না হওয়া সত্ত্বেও স্বামীর জন্য কত ভালোবাসা তার। আমি স্বামীর কাছে গিয়ে স্বামীর দুই গালে 2টা চুমো দিয়ে স্বামীকে তনিমার কোলে তুলে দিয়ে আসলাম অফিসে। এভাবে চলতে থাকলো আমার একাকিত্ব জীবন। এখন স্বামী হাঁটতে শিখে গেছে, আর সব সময় তনিমার সাথে সবসময় দুষ্টুমি করে। তনিমা এখন আর আমার উপর তেমন অধিকার দেখায় না। হয়তো তনিমা বুঝে গেছে যে পাওয়ার নাই তা নিয়ে ভেবে লাভ নেই। আর তনিমা স্বামীকে সবসময় কাছে রাখে, খুব আদর করে স্বামীকে। একদিন অফিস থেকে বাসায় আসলাম, তখন তনিমা স্বামীকে আমার কাছে দিতে আসলো। আজ স্বামী আমাকে মা ডেকেছে জানেন? তনিমা, তুমি সব জানো আমার প্রতি ঘটে যাওয়া সব ঘটনা, আর আমি চাই না স্বামী আপনাকে মা বলে ডাকুক, কারণ আপনি তো আর সারা জীবন আর স্বামীকে দেখাশোনা করবে না। আজ না হয় কাল তোমার বিয়ে হয়ে যাবে, তখন আমি চাই না স্বামী তার মার জন্য কান্না করুক। তাই তুমি ভবিষ্যতের কথা চিন্তা করে এখন মানিয়ে নিয়ে এলে খুশি হতাম। আমি বুঝতে পারছি, আমি চেষ্টা করব। এভাবে চলে গেল আরো 2 বছর। এখন স্বামী ভালোভাবে কথা বলতে পারে। স্বামী এখন আমাকে আব্বু বলে ডাকে। যেদিন স্বামী আমাকে আব্বু বলে ডেকেছিল সেদিন যে কত কিছু হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখন স্বামী তনিমাকে আন্টি বলে ডাকে। আমি জানি এসব সব তনিমা শিখিয়ে দিয়েছে।
এভাবে আরও কিছুদিন যাওয়ার পর তনিমা এসে বলল, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু সে স্বামীকে ছাড়া থাকতে পারবে না বলে অঝোর ধারায় কান্না করতে থাকলো। আমি কি বলে তনিমাকে সান্ত্বনা দেব? কিছু খুঁজে পাচ্ছি না, কারণ সেই ছোট থেকে স্বামী কোলে তুলে নিজের হাতে খাওয়াইয়া বড় করছে। সবাইরে কষ্ট হওয়ার কথা, কিন্তু বাস্তবটাকে মেনে নিতে হবে, নইলে পরে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। কিছুদিনের মধ্যে তনিমার বিয়ে হয়ে গেল। এই কয়দিন স্বামীকে সবসময় কাছে নিয়ে রাখতাম, কারণ স্বামী এখনও ছোট, তাই কিছুদিন তনিমার থেকে দূরে রাখলে স্বামী হয়তো তনিমাকে আস্তে আস্তে ভুলে যাবে। তনিমা বিয়ের দিন স্বামীকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল, যেন মা তার ছেলেকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাচ্ছে। তনিমার কান্না দেখে আমারও খুব কান্না পাচ্ছিল। তারপর তনিমার বিয়ে হয়ে গেল। কিছুদিন স্বামী কান্না করছিল তনিমাকে না দেখতে পেয়ে, কিন্তু স্বামী ছোট সে কারণে কিছুদিন পর আর কান্না করে নাই। এখন স্বামীকে নিয়ে আমার সাথে আমার অফিসে নিয়ে যায়। অফিসের সবাই স্বামীকে অনেক ভালোবাসে, সবাই স্বামীকে দেখে রাখে, সবাই স্বামীকে আদর করে। কিছুদিন পর অফিস থেকে জানালো আমার ট্রান্সফার করা হয়েছে, আর এখন আমার অফিস ঢাকাতে পোস্টিং করা হয়েছে। আমিও সব কিছু গুছিয়ে নিলাম। তনিমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকাতে চলে আসলাম। তবে ঢাকাতে আসার আগে তনিমা কিভাবে খবর পেয়েছিল আমরা একেবারের জন্য ঢাকায় চলে যাচ্ছি, সেদিন তনিমা এসে স্বামীকে কোলে তুলে অনেক আদর করে আর বলে মাঝে যেন তার সাথে দেখা করি। তারপর আমরা ঢাকায় চলে আসি। তারপর দেখতে দেখতে আরও 2 বছর চলে গেল। এখন স্বামীকে একটু স্কুলে ভর্তি করে দিয়েছে। আমি অফিসে যাওয়ার সময় স্বামীকে স্কুলে দিয়ে আসি, আর স্কুল শেষে স্বামীকে আমার অফিসে নিয়ে আসি। তারপর অফিসে শেষে দুজন বাসায় চলে আসি। একদিন স্বামী বলল, আব্বু আব্বু তুমি জানো, স্কুলে আমার সব বন্ধুরা তাদের আম্মুর সাথে যায়, তাদের আম্মু তাদের কত ভালোবাসে, কিন্তু আমার আম্মু নেই কেন? ও আব্বু বলো, আমার আম্মু কোথায়? আমি স্বামীর কথা শুনে অনেক অবাক হলাম, কারণ এই 5 বছরে স্বামী একদিনও তার মায়ের কথা জিজ্ঞাসা করেনি। তাহলে আজ কেন তার মায়ের কথা জিজ্ঞাসা করলো? মনে হয় স্কুল তার বন্ধুদের মায়ের সাথে আসতে দেখে স্বামীরও তার মায়ের কথা মনে পড়ছে। বাবা, তোমার আম্মু আমাদের উপর রেগে আছে, তাই আমাদের কাছে থাকে না। তোমার আম্মু আমাদের ছেড়ে দূরে কোথাও চলে গেছে। আব্বু আমাদের ওপর কি রাগ করেছে? আমি কি ছোটোবেলায় খুব দুষ্টামি করতাম আম্মুর সাথে? না বাবা, তোমার আম্মু আমার উপর রেগে চলে গেছে। তোমার আম্মু ভালো না, আমার পিচ্চি বাবুটার কষ্ট বোঝে না, তাই তোমার আম্মু ভালো না। আব্বু তুমি কি বলেছিলে যে আম্মু রাগ করে চলে গেছে? আমার একটা রাজকুমারের খুব দরকার ছিল, কিন্তু তোমার আম্মু আমাকে দিতে রাজি ছিল না, তাই তোমার আম্মু রাগ করে চলে গেছে। আব্বু তাহলে তোমার আব্বু আম্মু কোথায়? তারা কেন আমাদের সাথে থাকে না? আমার আম্মু আব্বু আমাকে খুব ভালোবাসত। ঠিক আমি যেভাবে তোমাকে আদর করি, ঠিক সেভাবে আমাকেও আদর করতো। তাহলে তোমার আম্মু আব্বু কোথায়? আমি তো আমার আব্বুর সাথে থাকি, তুমি কেন তোমার আব্বুর সাথে থাকো না? তোমার আম্মুর জন্য আমার আম্মু আব্বু আমার উপর রেগে চলে গেছে। তাহলে আমার আম্মুর কাছে কোন দিন যাবা না? কেন যাবে না? তুমি তোমার আম্মুর কাছে যাবে। তুমি তো এই মাত্র বললে আমি আম্মুর কাছে যাব। না, যাব না। আম্মু খুব খারাপ, অনেক পচা। আমার আম্মুর জন্য তোমার আব্বু আম্মুর ওপর রাগ করে চলে গিয়েছে। পরে যদি আম্মুর জন্য তুমি যদি আমার উপর রেগে আমাকে ছেড়ে চলে যাও? না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। একটা চুমু দিয়ে জড়িয়ে ধরে বললাম, আব্বু আমি তোমার আম্মু আব্বুর কাছে যাব। কেন? তুমি আমার আম্মু আব্বুর কাছে যাবে কেন? আমি তোমার আম্মু আব্বুর কাছে গিয়ে মাপ চাইবো, যেন আমার আব্বুর ওপর যেন আর রাগ করে না থাকে। না বাবা, তারা তোমার কথা শুনবে না, আমার উপর অনেক রেগে আছে। না আব্বু, আমি যাব, আর তোমার আম্মুর কাছে পা জড়িয়ে মাপ চাইবো, যেন তোমাকে মাপ করে দেয়। আচ্ছা বাবা, তোমার পরীক্ষা শেষ হলে নিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে আব্বু। তাই বলে স্বামী শুয়ে পড়ল, আর আমি ভাবতে থাকলাম
আমারও অনেক মা বাবাকে দেখতে ইচ্ছে করছে, অনেক দিন মা বাবাকে দেখিনি। তাই স্বামীর পরীক্ষা শেষে হলে কিছুদিনের জন্য আবার সেই নিজের চিরচেনা শহরে যাব। এতদিনে মনে হয় রিমি আর একটা বিয়ে করে স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করছে। রিমি সুখে থাকলে ভালো, আমি আর কারোর প্রতি মায়া জন্মাতে দেব না। এক রিমিকে ভালোবেসে আমার জীবনটাই শেষ করে দিয়েছি, আমার মা বাবার কাছ থেকে আলাদা করে দিছে। আমি আর আমার ছেলের মাঝখানে অন্য কারো আসতে দেব না। তারপর পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক খেয়াল নেই। তারপর সকাল ফ্রেশ হয়ে স্বামীকে তৈরি করে স্বামীর স্কুলে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে আসলাম। এভাবে দেখতে দেখতে স্বামীর পরীক্ষা শেষ হয়ে গেল, আর আমারও অফিস কিছুদিনের জন্য ছুটি নিয়ে আমার নিজের শহরে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিলাম। পরের দিন রাত 12টার সময় ঢাকা টু যশোর 2টা টিকিট কিনে বাসে উঠে পড়লাম। আজ 5 বছর পর নিজের শহরে যাচ্ছি। মনের মধ্যে কেমন অন্যরকম একটা ভয় কাজ করছে। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পরে নিজের শহরে পৌঁছালাম। খুব ভালো লাগছে, অনেকদিন পর নিজের শহরে আসলাম। অনেক স্মৃতি ছড়িয়ে আছে এই শহরের সাথে। তারপর একটা সিএনজি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলাম। 30 মিনিট পর আমার বাসার সামনে আসলাম। বাড়িটা এখনো আগের মতোই রয়েছে, একবারও মনে হয় বাড়িতে চুনকাম করা হয়নি। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলে গেল, আর আমার মা দরজা খুলে দিল। মা আমাকে দেখে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছে। মা আমাকে দেখে অঝোর ধারায় কান্না করে দিল, আর আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছে। আমিও 5 বছর পর মাকে দেখে আমিও কান্না করে দিলাম। হঠাৎ করে স্বামীর ডাকে আমাদের হুঁশ ফিরল। মা আমাকে ছেড়ে দিয়ে বলল। আমি মাথা ঝিঁকিয়ে ইশারা করে বললাম হ্যাঁ। এবার মা নিচু হয়ে স্বামীর সামনে বসে পড়ল, আর সারা মুখে মা চুমু দিতে থাকলো, আর জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর বলল, মা কি বলছো তুমি? ছেলের কাছে কোনো মা মাফ চায়? তুমি আমাকে মাফ করে দাও এই 5 বছর তোমাদের ছেড়ে দূরে থাকার জন্য। না দাদু ভাই, তোমার আব্বুর ওপর আমার কোনো রাগ নেই, তবে অনেক অভিমান রয়েছে। 5 বছরে আমার কথা তার একবারও মনে পড়েনি। খুব অভিমান তোমার আব্বুর ওপর। আমার উপরে কি রাগ অভিমান করে আসো তুমি? যদি রাগ থাকে তাহলে আব্বুর মতো আমাকেও মাফ করে দাও। না দাদু ভাই, তোমার ওপর কোনো রাগ বা অভিমান নেই। তুমি তো আমার সোনা দাদু ভাই। তাহলে আজ থেকে আমি তোমাকে কি বলে ডাকবো? আমাকে দাদু ভাই বলে ডাকবে, কেমন? আচ্ছা দাদু, তাই বলে ডাকবো। তারপর আমরা বাসার ভেতরে ঢুকলাম। বাসাটা ঠিক আগের মতোই আছে, কিছু পরিবর্তন হয়নি, শুধু অবহেলাটাই নেই। তারপর ব্যাগপত্র নিয়ে আমি আর স্বামী উপরে উঠে রুমে প্রবেশ করলাম। আর তখন আমি বেশ অবাক হলাম, মানে প্রচণ্ড অবাক হলাম, কারণ আমি কোনোদিনও ভাবতে পারিনি রিমি এখানে থাকবে। হ্যাঁ, রিমি দেখে বিছানায় বসে আছে অন্যদিক ফিরে। আমরা এসেছি হয়তো এখনো জানে না, কিন্তু রিমি এই বাড়িতে কেন? রিমিকে তো আমি মুক্ত করে দিয়েছি, তাহলে রিমি কেন এখানে এই বাড়িতে পড়ে আছে? আব্বু চলো, দাঁড়িয়ে পড়লে কেন? স্বামীর কথা শুনে রিমি আমাদের দিকে ফিরলো। আমাদের দেখে রিমির সাথে সাথে বিছানা থেকে লাফ দিয়ে নেমে পড়ল, আর অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। রিমির আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে আর পাতলা হয়ে গেছে। রিমি কিছু বলছে না, চোখের পানি টলমল করছে। রিমি এবার দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর চিৎকার করে কান্না করতে থাকলো। রিমি আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করছে, আর আমার গালে হাত দিয়ে আমার কপালে 2 গালে পাগলের মতো চুমু খেতে লাগলো, আর শক্ত করে জড়িয়ে ধরে আছে। কোথায় ছিলে তুমি এই 5 বছর? তুমি চলে যাওয়ার পর তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। জানো, তুমি চলে যাওয়ার পর আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তো তোমাকে অবহেলা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছিলাম নিজেই জানি না। কিন্তু আমাকে কি না বলতে দিয়ে আমাকে ছেড়ে চলে গেলে। খুব ভালোবাসি তোমাকে, প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে বলল,
আমি রিমির এক ঝটকায় সরিয়ে দিলাম আর বললাম, কে আপনি? আর আমাকে এভাবে জড়িয়ে ধরে কান্না করছেন কেন? আর কী সব ভালোবাসার কথা বলছেন? আমি কাউকে ভালোবাসতাম, এখন আর কাউকে ভালোবাসি না। রিমি আমার কথা শুনে যেন মনে হলো রিমির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। রিমি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। প্লিজ আনহাফ, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে আর কষ্ট দিও না। তোমার দেওয়া কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। প্রতিদিন রাতে তোমার কথা ভেবে অনেক কান্না করতাম। তুমি আসবে বলে প্রতিদিন তোমার পথের দিকে চেয়ে থাকতাম। তুমি আসবে আর আমাকে তোমার বুকে জড়িয়ে ধরে রাখবে। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। হাসালে, তুমি আমাকে ভালোবাসো তাই না? কোথায় ছিল তোমার এত ভালোবাসা যেদিন তোমাকে একবার দেখার জন্য টানা 2 বছর তোমার পেছনে পড়েছিলাম? কোথায় ছিল তোমার ভালোবাসা যেদিন আমি ভালোবাসার নামে শুধু অবহেলা পেয়েছি? তোমার কাছে প্রতিদিন মাপ চাইতাম আমার একটা মাত্র অন্যায়ের জন্য, কিন্তু আমি কি পেয়েছি? শুধু কিছু সুন্দর সুন্দর গালাগালি আর মায়ের অবহেলা। তুমি কি জানো আপনজনের অবহেলা কত কষ্টকর, কতটা অসহ্য, যা আমাকে ভেতর থেকে একদম শেষ করে দিয়েছে। তাই আমি আর কখনো অবহেলা সহ্য করতে পারবো না। আর কারোর প্রতি আমার কোনো টান নেই বা ভালোবাসা নেই। এখন শুধু আমি আমার ছেলেকে নিয়ে বাঁচতে চাই। আমার পুরো পৃথিবী জুড়ে এখন শুধু আমার ছেলে রয়েছে। আমি আর কাউকে আমার পৃথিবীতে প্রবেশ করতে দেব না। রিমি এবার নিচে তাকিয়ে দেখে স্বামী দাঁড়িয়েছে। রিমি স্বামীকে দেখে আরও জোরে কান্না শুরু করে দিল। আর রিমি হাঁটু ভাঁজ করে স্বামীর সামনে গিয়ে বসে পড়লো আর জড়িয়ে ধরলো স্বামীকে। স্বামীকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো আর 2 গালে চুমু খেলো। রিমি এমন ঠগের ভালোবাসা দেখে আমার রাগটা চরম উঠে গেল। রিমির সেসব বলা কথা হঠাৎ করে মনে পড়ে গেল। আমি রিমির কাছ থেকে স্বামীকে সরিয়ে নিয়ে স্বামীকে কোলে তুলে নিলাম। কি করছেন আপনি? আমার ছেলেকে এভাবে জড়িয়ে ধরছেন কেন? আর ওকে এভাবে চুমু দিচ্ছেন কেন? কোনো অধিকার নেই আমার ছেলের উপর। কেন আমার ছেলেকে আমি জড়িয়ে ধরবো? তাতে অধিকারের কি আছে এখানে? তোমার ছেলে তাই না? কেউ একদিন বলেছিল কোনো অমানুষের বাচ্চা আমার বাচ্চা হতে পারে না, তাই তাকে নষ্ট করে দিতে চেয়েছিলে। আর আমি আমার ছেলে তো একটা অমানুষ। আর আমাদের মতো অমানুষকে আপনি নিজের ছেলে বলে দাবি করছেন? শুনে রাখুন, স্বামী শুধু আমার ছেলে আর কারো নয়। কেউ যদি আমার ছেলেকে আমার কাছ থেকে নিতে আসে তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। এই বলে আমি ব্যাগপত্র আর স্বামীকে নিয়ে আমি আগে যে রুমে থাকতাম সেই রুমে চলে গেলাম। রুমটা ঠিক আগের মতোই আছে। মনে হয় প্রতিদিন কেউ রুমটা নিজের মতো করে গুছিয়ে রাখতো। আর এদিকে রিমি কান্না করতে করতে নিচে নেমে সোজা মাকে ঝুড়ি ধরে কান্না করতে থাকলো। কি হয়েছে রিমি, কান্না করছো কেন? মা, আমি কি এতটাই খারাপ যে তোমার ছেলে আমাকে এতটা ঘৃণা করে? এমনকি আমার ছেলেকে আমি একটু জড়িয়ে ধরেছি বলে তোমার ছেলে বলল আমার ছেলের উপর নাকি আমার কোনো অধিকার নেই। তুমি বলো মা, আমার ছেলেকে আমি আদর করবো না তো কে আদর করবে? আর তোমার ছেলে বলল আমি যেন আমার ছেলেকে স্পর্শ না করি। আহানাফ মনে হয় আগের কথা কিছু ভুলতে পারেনি। এখনো মনে হয় তোর উপর রেগে আছে, তাই হয়তো তোর সাথে এমন ব্যবহার করেছে। যখন তোর প্রতি রাগ কমে যাবে তখন দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই শুধু আমার ছেলেকে ভালোবেসে যাবি, দেখবি একদিন সব কিছু ভুলে তোর কাছে ফিরে আসবে। তারপর আমি রুমে এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটু রেস্ট নিয়ে নিচে আসলাম দুপুরে খাবার খেতে। মা, বাবা এখনো আসেনি অফিস থেকে? এখনই চলে আসবে, আমি ফোন করে সব বলে দিয়েছি, এখনই চলে আসবে। তুই খেতে বস। আর দাদু ভাই, তুমি আমার কাছে আসো, আজ খুব ভালো লাগছে।
আজ অনেক দিন পর একসাথে টেবিলে খেতে বসলাম। তারপর স্বামী তার দাদির কাছে গিয়ে বসলো আর আমি টেবিলে বসে প্লেট নিয়ে নাড়াচাড়া করছি। তখনই রিমি কিচেন থেকে সবকিছু নিয়ে আসতে থাকলো। মা রিমি, তুই আহনাফের পাশে বসে আহনাফকে খাবার আগিয়ে দে। তারপর যেই রিমি আমার পাশে বসলো আমি উঠে গেলাম চেয়ার থেকে। মা, আমি পরে খেয়ে নেব, এখন খেতে ইচ্ছে করছে না। আর স্বামীকে খাইয়ে দিয়ে সোজা আমার রুমে নিয়ে আসবে, ঠিক আছে মা? তাই বলে আমি উপরে উঠে রুমে চলে আসলাম। এভাবে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বাসার কাজের লোক আমার রুমে খাবার দিয়ে গেল। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, কিন্তু স্বামী এখনো রুমে আসলো না কেন? আমি উঠে নিচে গিয়ে দেখি রিমি আর স্বামী নিচে বসে আছে। বলতে গেলে স্বামী রিমির কোলে বসে বসে খেলা করছে আর রিমির মাঝে মাঝে স্বামীর মুখে চুমু দিচ্ছে। আমি রিমির কাজ দেখে মাথাটা পুরোই গরম হয়ে গেল। যখন জানতে পারে আমাদের ছেলে আসছে পৃথিবীতে, তখন রিমি যতটা না আমাকে অবহেলা করছে তার থেকে বেশি গালাগালি করছে আমার ছেলেটাকে। তাই আমি সোজা নিচে নেমে চলে আসলাম। আমি নিচে গিয়ে রিমির কোলে থেকে স্বামীকে নিয়ে নিলাম। আপনাকে বলছি না আমার ছেলের ওপর কোনো অধিকার দেখাতে আসবেন না? তারপর কেন আমার ছেলেকে কাছে আসার চেষ্টা করছেন? আর আমি চাই না কোনো জানোয়ারের বাচ্চা আপনার কাছে আসুক। তাই বলে আমি ওখান থেকে স্বামীকে নিয়ে চলে আসলাম। সিঁড়ি বেয়ে উঠতে যাব, তখন দেখি মা পিছনে দাঁড়িয়ে এতক্ষণ সব শুনছিল। মায়ের মুখটা কেমন মলিন হয়ে আছে, আর এদিকে রিমি অঝরধারায় কান্না করতে লাগলো। রুমে এসে একটু রেস্ট নেওয়ার পর কেউ আমার নাম ধরে চিল্লাতে চিল্লাতে উপরে উঠে আসছে। আমি বাইরে আসতে দেখি বাবা আমার নাম ধরে চিল্লাচ্ছে। আমি গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম আর ভালো মন্দ জিজ্ঞাসা করে বাবাকে রুমে গেলাম। বাবা, তোমার দাদা ভাই আর আমার ছেলের স্বামী। বাবা স্বামীকে দেখে কোলে তুলে আদর করতে লাগলো। তারপর বাবার সাথে কিছুক্ষণ কথা বলে বাবা চলে গেল। তারপর আমি আর স্বামী একটু ঘুমিয়ে বিকালে উঠে একটু বাইরে হাঁটতে বের হলাম। অনেকদিন পর এই এলাকাতে আসলাম, কিছু চেনা পরিচিত মানুষের সাথে কথা বলে রাতে বাসায় আসলাম। আমি আর স্বামী রুমে বসে আছি, তখন রিমি রুমে আসলো। চলেন, রাতের খাবার খেয়ে নেবেন, সবাই নিচে অপেক্ষা করছে। আমি খাবো না, আর আমার খাওয়া নিয়ে তোমাকে চিন্তা করতে মানা করছি না। আর এর আগে 1 বছর যখন আমার খাওয়ানোর কথা নিয়ে ভাবনি, এখনো না ভাবলেও চলবে। আমি আগে যেরকম ভাবে বাইরে খেতাম এখনো বাইরেই খাবো। আপনি শুধু মাকে বলেন স্বামীর খাবারটা যেন উপরে দিয়ে যায়। রিমি আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। কাঁদুক, তাতে আমার কি? আমিও অনেক কান্না করেছি, কেউ দেখেনি আমার কান্না। কিছুক্ষণ পর মা রুমে আসলো। না মা, আমার কিছু খেতে ইচ্ছে করছে না, আর তাছাড়া আমার বাইরের খাবার খেয়ে অভ্যাস হয়ে গেছে, তাই বাসার খাবার না খেলেও চলবে। তুমি স্বামীকে নিয়ে খাইয়ে দাও, আমি রুমে বসে আছি। মার কোনো কথা না বলে স্বামীকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় দেখলাম মার চোখে হালকা পানি টলমলো করছে। খুব কষ্ট হলো মায়ের চোখে পানি দেখে। মা কোনো দোষ করেনি, রিমির জন্যই তো মা আমাকে অবহেলা করতো। না, মাকে আর কষ্ট দেব না। তারপর কিছুক্ষণ পর দেখি রিমি স্বামীকে দিয়ে গেল, আর আমি স্বামীকে বিছানায় বসিয়ে রুমের দরজা বন্ধ করে দিলাম। রিমির চোখের পানি দেখলাম, কাঁদলে কাঁদুক, তাতে আমার কিছু আর করার নেই। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি রিমি আমাকে আগে 2 চোখ দেখতে পারতো না, আর এখন কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিমির চোখে এখন আমার জন্য অন্য কিছু দেখি, হয়তো আমার অনুপস্থিতিতে আমাকে ভালোবেসে ফেলছে। কিন্তু রিমির উপর যে এখন আমার কোনো রকম ফিলিংস কাজ করে না। 5 বছর আগের কথা মনে পড়লে ভীষণ রাগ আর কষ্ট হয় খুব। পুরোনো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে নিজেও জানি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি স্বামী বিছানায় নেই। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে চোখ মুছতে মুছতে নিচে এসে দেখি স্বামীকে সুন্দর পোশাক পরে নিজের কোলে তুলে খুব সুন্দর করে নিজের হাতে খাওয়িয়ে দিচ্ছে, আর তারা কথা বলছে। বাবা, তোমার এতদিন মায়ের কথা মনে পড়েনি? খুব মনে পড়তো। আম্মু আমার স্কুলের সব বন্ধুদের তার মায়ের সাথে স্কুলে যেত।
আবার নিয়ে আসতো, খুব মন খারাপ হতো তখন। কিন্তু আব্বুকে যেই মায়ের কথা বললাম, তখন আব্বু বলতো আমার নাকি কোনো মা নেই, আমার মা নাকি খুব পচা, আমাকে আর আব্বুকে অনেক গালাগালি করতো আর অবহেলা করতো। কিন্তু আম্মু তুমি তো অনেক ভালো আম্মু, তাহলে আব্বু ওরকম কথা বলতো কেন যে তুমি অনেক খারাপ পচা? স্বামীর কথা শুনে রিমির মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল, কারণ সে নিজেই তো তার ছেলেকে আর আহনাফ অনেক গালাগালি করছে, অনেক খারাপ ভাষায় কথা বলছে। ভাবতে চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল বের হলো। আমি আর দাঁড়িয়ে না থেকে রিমির সামনে চলে আসলাম। এই যে মিস ভদ্র মহিলা, আপনার লজ্জা করে না পরের ছেলেকে আদর করতে? আর আমাদের মতো পাপী নোংরা মানুষের স্পর্শ করলে আপনার আবার সমস্যা হবে। আর স্বামী তোমাকে না বলছি না, আমাকে না বলে কোথাও যাবে না, তাহলে কেন এখানে আসছো? আর আমি বলছি না তোমার আম্মু নেই, তাহলে কেন এই মহিলাকে আম্মু বলছো? আর যেন কোনোদিন তোমাকে আম্মু বলতে না দেখি, মনে থাকবে তো? আব্বু কিন্তু এই আম্মুটা বলেছে আমি নাকি তোমার আম্মু, তাই আমি আম্মু বলে ডেকেছি। আর এই আম্মু আমার অনেক ভালোবাসে আর আদর করে, আমি আম্মু বলে ডাকি। চুপ, একদম চুপ। আর একবার আম্মু বলে তোমাকে একটা থাপ্পড় মারবো। স্বামী আমার ঝাড়ি শুনে ভয় পেয়ে গেল আর কান্না করতে লাগলো। প্লিজ স্বামীকে বকবেন না, ওর কোনো দোষ নেই, আমি ওকে জোর করে নিয়ে আসছি। আর ওকে কেন পাপি নোংরা বলছেন? ও তো একটা ছোট বাচ্চা। এই কথাটা আজ থেকে 5 বছর আগে আমার ছেলেকে বলেছিল। তখনও সে একদম বাচ্চা ছিল, একদম নিষ্পাপ ছিল, এতটাই নিষ্পাপ ছিল যে তার তখনও জন্মও হয়নি। তখন থেকে সেই অন্যায়ভাবে নিয়মিত অমানুষ পাপী জানোয়ার বলে স্বীকৃতি পেয়েছে। আমার কথা শুনে রিমি এবার মাথাটা নিচু জোরে জোরে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল আর কান্না করতে থাকলো। আমি স্বামীকে নিয়ে চলে আসলাম উপরে। স্বামী কান্না করতে করতে আমার কাঁধের উপর ঘুমিয়ে পড়ছে। আমি স্বামীকে বিছানায় রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে গুছিয়ে নিলাম, একটু বাবার অফিসে যাব। আজ অনেক দিন পর একটু অফিসে যাব, কিন্তু স্বামী ঘুমিয়ে পড়ছে। ওকে রেখে যাব নাকি সাথে নিয়ে যাব, এই নিয়ে চিন্তায় পড়ে গেলাম। তারপর স্বামীকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তারপর রুমে থেকে বেরিয়ে মায়ের কাছে চলে গেলাম। মা, আমি একটু অফিসে যাচ্ছি, স্বামী ঘুমিয়ে আছে, স্বামী জেগে গেলে তোমার কাছে রাখবে, আর যেন কেউ ওকে স্পর্শ করে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বাবা আহনাফ, তুই এখনো পুরনো কথা ভুলতে পারিসনি? বাবা, আগের সব কথা ভুলে গিয়ে নতুন করে শুরু করা যায় না? মা, আমি চাইলেও কিছু ভুলতে পারবো না, যার জন্য আমার জীবন থেকে 5টা বছর কষ্ট আর অবহেলায় কেটেছে। 5 বছর আমার মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। একটা নিষ্পাপ শিশু তার জন্য 5 বছর মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। কিভাবে সব কিছু ভুলে যাব বলো মা? আমি এখানে আসতে চাইতাম না, শুধু স্বামীকে তোমাদের দেখবে বলে আসছি এখানে। আর যদি তোমরা মনে করো আমি এসে তোমাদের আবার বিরক্ত করছি, তাহলে একবার বলো, এখনই চলে যাব, আবার চিরদিনের জন্য। না বাবা, যাস না। তুই যেভাবে থাকিস আমরা আর কিচ্ছু বলবো না, কিন্তু আমাদের ছেড়ে আর যাস না। আর কত কষ্ট দিবি এই মাটাকে? আমি কোনো কথা না বলে চলে আসলাম ওখান থেকে। তারপর সোজা অফিসে চলে আসলাম। অফিসে সবার সাথে বেশ আড্ডা দিলাম। যারা নতুন স্টাফ তাদের সাথে পরিচয় হয়ে নিলাম। তারপর দুপুরে বসে আছি, লাঞ্চ করার সময় হয়ে গেছে। আমি নিজের কেবিনে বসে আছি, তখন বাবা আসলো আর বলল, কিন্তু আমি যেতে চাইলাম না, শুধু স্বামীর জন্য বাসায় আসলাম। বাবা কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে দেখে স্বামী আর রিমি দুজনে হেসে হেসে খেলা করছে আর দুষ্টুমি করছে। রিমি আমাকে আসতে দেখে রিমি স্বামীর থেকে দূরে সরে গেল, মনে হয় কিছুটা ভয় পাইছে। আমি আর কিছু বললাম না, কারণ এখানে বাবা রয়েছে। আমি চুপচাপ স্বামীকে নিয়ে উপরে চলে আসলাম। কিছুক্ষণ পর রিমি রুমে আসলো।
আপনাকে নিচে রাখছে দুপুরের খাবার খেতে। সবাই নিচে বসে অপেক্ষা করছে। আমি খাবো না, ক্ষুধা নেই, বাইরে থেকে খেয়ে নেব। আপনি চলে যান সামনে থেকে। কেন বাইরে খাবেন কেন? আপনার জন্য খাবার রান্না তৈরি করা হয়েছে তো। এসব ঢং বাদ দেন। এতদিন কোথায় ছিল তোমার এসব ঢং? যত সব ঢং দেখলে বাঁচি না। আর একটা কথা, আপনাকে না বলা হয়েছে সামনের দিকে দূরে থাকবেন? কারণ আমি কিছুদিনের জন্য এখানে এসেছি, আবার কিছুদিন পর কাউকে না বলে হঠাৎ করে হারিয়ে যাব। তাই স্বামীর সাথে বেশি কথা বলবেন না, পরে সমস্যা হবে। তখন বারবার আপনার কাছে যাইতে চাইবে, আর সেটা কোনোদিনই সম্ভব না। আর বিকালে আমি উকিলের কাছে যাব, কারণ 5 বছর আগে যে কাজ করতে চেয়েছিলাম সেটাই এখন করব। মানে আপনাকে ডিভোর্স দিয়ে চিরদিনের জন্য মুক্ত করে দেব। রিমি এবার দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরলো আর বলল, প্লিজ আনাফ, একবার আমাকে ক্ষমা করে দাও। আর কষ্ট দিও না, অনেক কষ্ট সহ্য করেছি, আর পারছি না। তুমি যদি চলে যাও তাহলে যাবার আগে আমাকে খুন করে যাবে, কারণ তোমাকে আর আমার ছেলেটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি চলে যাবার আগে আমাকে তোমার হাত দিয়ে খুন করে চলে যাবে, তাহলে আমাকে আর কোনোদিন কষ্ট পেতে হবে না। চিৎকার করে কান্না করে বলল। রিমির কান্না দেখে আমার খুব খারাপ লাগলো, খুব কষ্ট হতে লাগলো। কারণ রিমিকে তো আমি পাগলের মতো ভালোবাসতাম, এখনও ভালোবাসি। কিন্তু আমার রাগ আর অভিমানের কাছে আমার ইগোটা বারে বারে হার মেনে যাচ্ছে। তখন স্বামী আমাদের কাছে আসলো, আর স্বামী সোজা গিয়ে রিমির সামনে গিয়ে রিমির চোখের পানি মুছে দিচ্ছে। আম্মু, তুমি আব্বুর পা ধরে কান্না করছো কেন? তুমি কেঁদো না আম্মু, আমিও কিন্তু কেঁদে দেব। আর আম্মু তোমার কাছে কিসের জন্য মাপ চাইছে? তুমি আম্মুকে মাপ করে দাও আব্বু। স্বামী, তুমি তোমার দাদু ভাইয়ের কাছে যাও। আর তুই আমার ছেলেটাকে নিজের করে নিয়েছিস, যে তোর হয়ে কথা বলছে, তোকে ক্ষমা করে দিতে পারি। তাহলে আমার জীবন থেকে 5 বছর ফিরিয়ে দে, যেখানে আমি প্রতিনিয়ত অবহেলা পেয়েছি। তোর কারণে মায়ের কাছ থেকে যে অবহেলা পেয়ে প্রতি রাত কান্না করেছি, কষ্ট বুকে ফেটে চিৎকার করা কান্না করতাম, দিতে পারবি সেই চোখের পানি? তোর জন্য আমার ছেলেটা 5 বছর মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। ফিরিয়ে দিতে পারবি আমার জীবনের সবচেয়ে কাল অধ্যায় ভুলে দিতে? রেগে চিৎকার করে বললাম। রিমির কোনো কথা না বলেই ফ্লোরে বসে বসে কান্না করছে। আমি রুম থেকে চলে আসলাম বাইরে, তারপর স্বামীকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। ভীষণ রাগ হচ্ছে রিমির উপর। যখন আমাদের ছেলে গর্ভে ছিল তখন মনে ছিল না এসব কথা? যত সব আহ্লাদখানি, দেখলে বাঁচি না। তারপর সোজা ভালো একটা উকিলের কাছে আসলাম, যেন 20 দিনের মধ্যে ডিভোর্স পেপার রেডি করতে পারে। তারপর উকিলের সাথে সব কথা বলে বাইরে চলে আসলাম। রাত 9টার সময় আমি আর স্বামী বাইরে থেকে কিছু খাবার খেয়ে রাতে বাসায় আসলাম।